কল্পনা করুন একটি শান্ত শহর যেখানে বছরের পর বছর ধরে বড় কোনো অপরাধ তো দূর, একটি ঝগড়াও হয়নি। কিন্তু সেই শহরেরই মাটির নিচে অন্ধকার এক ল্যাবরেটরিতে এমন কিছু তৈরি হচ্ছে যা পুরো মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ১৯৮০ সালের ৫ অক্টোবর মন্টক নামের একটি ছোট্ট শহর। রাতের অন্ধকারে যখন সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তখন এক ল্যাবরেটরিতে ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এক বিজ্ঞানী প্রাণ ভয়ে পালাচ্ছেন। তার পেছনে ধাওয়া করছে এমন এক অদৃশ্য শক্তি যার গর্জন শুনলে রক্ত হিম হয়ে যায়। কিন্তু এই শুরু মাত্র। আসল রহস্য শুরু হয় তখন যখন ১২ বছরের একটি সাধারণ ছেলে তার বন্ধুদের সাথে খেলা শেষে বাড়ি ফেরার পথে হুট করে ভ্যানিশ হয়ে যায়। সে কি অপহৃত হয়েছে, নাকি তাকে নিয়ে গেছে অন্য কোনো জগতের কেউ? আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি নামকরা নেটফ্লিক্স ওয়েব সিরিজ স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজন। আর প্রতিটি এপিসোডে এমন এমন ঝাটকা রয়েছে যা আপনাকে পুরোপুরি হতবাক করে দিবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কের মন্টকের ক্যাম্প হিরো নামের এক গোপন সামরিক ঘাঁটিতে। বাইরে থেকে এটি কেবল একটি সাধারণ সিমেন্টের বিল্ডিং মনে হলেও এর ভেতরে চলছে টপ সিক্রেট সব পরীক্ষা নিরীক্ষা। করিডোর দিয়ে ক্যামেরা যখন ভেতরে প্রবেশ করে, আমরা দেখি এক বিজ্ঞানী পাগলের মতো দৌড়াচ্ছেন। তার পরনে থাকা হ্যাজার্ড স্যুটটি পুড়ে শরীরের সাথে মিশে গেছে, শরীর ক্ষতবিক্ষত। তিনি লিফটের কাছে পৌঁছানোর আগেই এক অদৃশ্য শক্তি তাকে ওপরের দিকে টেনে নিয়ে যায়। ঠিক এর কিছুক্ষণ পরেই দৃশ্যপট বদলে যায়। আমরা চলে আসি হুইলারদের বাড়ির বেসমেন্টে, যেখানে ৪ বন্ধু মাইক, ডাস্টিন, লুকাস আর উইল বিভোর হয়ে ডানজেমস অ্যান্ড ড্র্যাগনস, সংক্ষেপে D&D গেম খেলছে। মাইক এখানে গেম মাস্টার। সে খুব নাটকীয়ভাবে গল্পের বর্ণনা দিচ্ছে। তারা এক কাল্পনিক দানব ডেমোগর্গানের মুখোমুখি হয়েছে। এই ছোট দৃশ্যটি আমাদের বুঝিয়ে দেয় তাদের বন্ধুত্বের গভীরতা। উইল, যে স্বভাবতই খুব শান্ত আর ভদ্র, তার চাল দেওয়ার সময় সে দোটানায় পড়ে যায়। লুকাস তাকে বলছে অ্যাটাক করতে, আর ডাস্টিন বলছে প্রোটেকশন নিতে। উইল আগুনের গোলা বা ফায়ার বল ছুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ডাইসটি হাতের বাইরে গিয়ে দরজার কাছে পড়ে। উইল গিয়ে দেখে ডাইসের নম্বর ৭, অর্থাৎ সে হেরে গেছে। ঠিক তখনই মাইকের মা ক্যারেন নিচে এসে খেলা বন্ধ করার নির্দেশ দেন, কারণ রাত অনেক হয়েছে আর পরদিন স্কুল আছে। বাচ্চারা যখন তাদের সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয়, তখন তাদের ছোটখাটো মান অভিমান আর মজার কথোপকথন আমাদের ১৯৮০-র দশকের সেই নস্টালজিক আমেজ এনে দেয়। লুকাস আর ডাস্টিন একে একে তাদের বাড়িতে চলে যায়, কিন্তু উইলকে আরও অনেকটা পথ যেতে হয় বনের মাঝ দিয়ে। উইল যখন একা বনের নির্জন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, হুট করেই সে অনুভব করে তার গায়ের লোম খাড়া হয়ে উঠছে, যেন চারপাশে এক তীব্র ইলেকট্রিক স্টর্ম বা বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হচ্ছে। হঠাৎ তার রাস্তার ঠিক মাঝখানে সে দেখতে পায় এক লম্বা, অদ্ভুত আকৃতির অবয়ব। ভয়ে উইল নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে খাদে পড়ে যায়। সে কোনোমতে উঠে দৌড়াতে শুরু করে তার নিজের বাড়ির দিকে। তার বাড়িটি সমুদ্রের পাড়ে, জীর্ণ এক কুঠুরি। উইল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তার মা জয়েস বা জোনাথন কেউই বাড়িতে নেই। উইল জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখে সেই বিভৎস প্রাণীটি আবার ফিরে এসেছে। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, মাথাটি বিশাল, আর শরীরটা কেমন যেন বাঁকা। ভয়ে উইল পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো মানুষের কণ্ঠস্বর নয়, বরং সেই অমানসিক গোঙানির শব্দ ভেসে আসে। ঠিক তখনই দরজার চেইনটি কোনো অদৃশ্য হাতে আপনা আপনি খুলে যেতে শুরু করে। উইল বুঝতে পারে ঘরে সে আর নিরাপদ নয়। সে পেছনের দরজা দিয়ে দৌড়ে গিয়ে গার্ডেনের শেড বা গুদামে লুকায়। সেখানে একটি পুরনো রাইফেল ছিল। উইল কাঁপে কাঁপে হাতে রাইফেলের গুলি ভরছে, দরজায় আঘাত পড়ছে বারবার। হঠাৎ শেডের ওপরের সেই নগ্ন বাল্বটি তীব্রভাবে জ্বলে ওঠে, যেন ফেটে পড়বে এখনই। আর এক মুহূর্ত পরেই সব কিছু শান্ত। কিন্তু যখন ক্যামেরা শেডের ভেতরে যায়, আমরা দেখি সেখানে কেউ নেই। উইল সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে। পরদিন সকালে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় চিফ জিম হপারের সাথে। তিনি মন্টক পুলিশের চিফ, কিন্তু তার জীবনটা বেশ অগোছালো। মদে আসক্তি আর একাকিত্বে ভোগা হপার যখন তার অফিসে পৌঁছান, তখন সেখানে উইলসের মা জয়েস বায়ার্স আগে থেকেই উপস্থিত। জয়েস আতঙ্কিত, কারণ উইল রাতে বাড়ি ফেরেনি। হপার প্রথমে বিষয়টি গুরুত্ব দিতে চাননি। তার মতে হয়তো উইল তার বাবার কাছে গেছে বা স্কুল ফাঁকি দিচ্ছে। হপার ব্যঙ্গ করে বলেন, এই শান্ত শহরে ৪ বছরে সবচেয়ে বড় অপরাধ ছিল একটা গাংচিল এক মহিলার মাথায় বাসা ভেবে মলত্যাগ করার চেষ্টা করেছিল। কিন্তু জয়েস জানেন তার ছেলে এমন নয়। উইল খুব শান্ত আর ভীতু স্বভাবের। অন্যদিকে বেনির নামের একটি রেস্তোরাঁর মালিকের কিচেনে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। একটা বাচ্চা মেয়ে, যার মাথা ন্যাড়া আর পরনে হাসপাতালের গাউন, সে চুরি করার চেষ্টা করছে। মেয়েটির নাম 11।
বেনি তাকে খাবার দেয় আর বুঝতে পারে মেয়েটি কোনো বড় বিপদ থেকে পালিয়ে এসেছে। সে সমাজসেবা সংস্থায় ফোন করে, কিন্তু মেয়েটি তার অদ্ভুত ক্ষমতা দিয়ে বেনিকে চমকে দেয়। স্কুলে মাইক, লুকাস আর ডাস্টিন চিন্তিত কারণ উইল আসেনি। তারা বিকেলে হপারের সাথে কথা বলে আর উইল যে রাস্তা দিয়ে ফিরত সেই মার্কউড রাস্তার কথা জানায়। হপার যখন সেই বনে তল্লাশি চালাতে যান, তিনি ঝোপের আড়ালে উইলের সাইকেলটি খুঁজে পান। তার মনে সন্দেহর দানা বাঁধে যে এটি কোনো সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা নয়। জয়েসের বাড়ির পেছনের শেডে গিয়ে হপার আরও এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। বাল্বটি আবার অদ্ভুতভাবে জ্বলে ওঠে আর তিনি এক বিচিত্র শব্দ শুনতে পান। বৃষ্টির রাতে যখন বড়রা উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে, মাইক, লুকাস আর ডাস্টিন তাদের টর্চ নিয়ে বনে বেরিয়ে পড়ে বন্ধুকে খুঁজতে। বনের গভীরে যেখানে উইলের সাইকেল পাওয়া গিয়েছিল, সেখানে উইলের বদলে তারা খুঁজে পায় সেই রহস্যময়ী মেয়েটিকে, 11কে। তার চোখে মুখে আতঙ্ক, বৃষ্টিতে ভেজা শরীর। ঠিক এই মোড়ে এসে শেষ হয় প্রথম এপিসোড। এরপর দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখি বেসমেন্টের সেই থমথমে পরিবেশ। সেই রাতটি ছিল প্রচণ্ড ঝোড়ো। মাইক, ডাস্টিন আর লুকাস, 3 বন্ধু তাদের সামনে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময়ী মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি পুরোপুরি ভিজে একাকার। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো মেয়েটি কথা বলছে না বললেই চলে। লুকাস আর ডাস্টিন রীতিমতো আতঙ্কিত। তারা ভাবছে মেয়েটি হয়তো কোনো মানসিক হাসপাতাল থেকে পালিয়েছে। কিন্তু মাইক তার মধ্যে এক ধরনের অসহায়ত্ব দেখতে পায়। মাইক মেয়েটিকে একজোড়া পরিষ্কার কাপড় দেয়। মেয়েটি যখন তাদের সামনেই জামা বদলাতে শুরু করে, ডাস্টিন আর লুকাস চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। তাদের এই ছেলে মানুষই আচরণ সিরিয়াস পরিস্থিতির মাঝেও কিছুটা হাসির খোরাক যোগায়। মাইক কোনোমতে তাকে বাথরুমে পাঠিয়ে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির ধারণা দেয়। বাথরুমে ঢুকে মেয়েটি অবাক হয়ে চারপাশ দেখে, যেন আয়না কিংবা কলের জল এসব তার কাছে একদমই নতুন। মাইক যখন বাথরুমের দরজা পুরোপুরি বন্ধ করতে যায়, মেয়েটি তীব্র আতঙ্কে না বলে ওঠে। শেষ পর্যন্ত সামান্য ফাঁক রেখে দরজা বন্ধ করা হয়। বেসমেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে লুকাস আর ডাস্টিন মাইকের উপর বিরক্ত। লুকাস মনে করে মেয়েটি নির্ঘাত পাগল এবং তাকে এখনই পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু মাইক জানে যদি সে তার মাকে সব বলে দেয়, তবে তারা বাড়ির বাইরে যাওয়ার অনুমতি হারাবে এবং উইলকে খোঁজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তারা একটি চুক্তি করে, আজ রাত মেয়েটি এখানেই থাকবে আর কাল সকালে সে মাইকের বাড়ির কলিং বেল বাজাবে, যাতে মাইকের মা তাকে খুঁজে পান এবং নিয়ম মাফিক সাহায্য করেন। রাত বাড়ে। মাইক মেয়েটির জন্য টেবিলের নিচে চাদর আর বালিশ দিয়ে একটি অস্থায়ী ঘর বা ফোর্ট বানিয়ে দেয়। সেখানেই সে মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটি কোনো কথা না বলে তার বাম হাতের কবজির একটু ওপরে থাকা একটি ট্যাটু দেখায়। সেখানে লেখা 011 বা 011। মাইক অবাক হয়ে যায়, কারণ সে আগে কখনো কোনো বাচ্চার গায়ে এমন ট্যাটু দেখেনি। সে বুঝতে পারে এটিই তার পরিচয়। সে তাকে সংক্ষেপে এল বলে ডাকতে শুরু করে। এই ছোট্ট দৃশ্যটি তাদের মধ্যে এক গভীর আস্থার সম্পর্কের সূচনা করে। বাইরে তখনও বজ্রপাত হচ্ছে, আর এলের চোখে মুখে ফুটে উঠছে এমন এক যন্ত্রণার ছবি যা আমাদের মনে করিয়ে দেয় তার অতীত মোটেও সুখকর ছিল না। পরদিন সকালে বায়ার্সদের বাড়িতে পরিবেশ ছিল বিষণ্ণ। জয়েস সারা রাত ঘুমাননি। তিনি ক্রমাগত সিগারেট খেয়ে যাচ্ছেন আর উইলের পোস্টারগুলো সাজাচ্ছেন। হপার সেখানে এসে জানান যে তারা সারা রাত খুঁজেও উইলের কোনো হদিশ পাননি। জয়েস গতরাতের সেই রহস্যময় ফোন কলটির কথা বলেন, কিন্তু হপার এটিকে স্রেফ ঝড়ের কারণে হওয়া যান্ত্রিক গোলযোগ বলেই উড়িয়ে দেন। তিনি মনে করেন জয়েস মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেই এমনটা ভাবছেন। হপার যখন বিরক্তি নিয়ে বেরিয়ে যান, তিনি একপাশে গিয়ে 2টি ওষুধ গিলে নেন, যা আমাদের বুঝিয়ে দেয় হপার নিজেও তার অতীতের কোনো এক ট্রমা বয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে হিউম্যান ল্যাবে ডক্টর ব্র্যানার আর তার দল মোটেও বসে নেই। তারা জয়েসের ফোন কলটি গোপনে রেকর্ড করেছে। ব্র্যানার বুঝতে পারেন উইলের অন্তর্ধানের সাথে তাদের ল্যাবের সেই ছিদ্র বা গেটের কোনো সম্পর্ক আছে। তারা বায়ার্সদের বাড়ির সেই গুদামঘরে গিয়ে দেওয়ালে লেগে থাকা এক বিচিত্র আঠালো পদার্থ খুঁজে পান। ব্রেনার সেটিকে অসাধারণ বলে অভিহিত করেন, যা দর্শককে আরও বেশি আতঙ্কিত করে তোলে। গল্পের এই পর্যায়ে আমরা স্কুলের সামাজিক জীবন দেখি। মাইকের বড় বোন ন্যান্সি স্ট্রেঞ্জার থিংসের এক গুরুত্বপূর্ণ চরিত্র। সে স্কুলের জনপ্রিয় ছেলে স্টিভ হ্যারিংটনের প্রেমে পড়েছে। ন্যান্সির প্রিয় বন্ধু বার্ব একজন খুব সাধারণ এবং সতর্ক মেয়ে। স্টিভ যখন ন্যান্সিকে তার বাড়িতে একটি ছোট পার্টিতে আমন্ত্রণ জানায়, বার্ব তাকে সাবধান করে, কিন্তু ন্যান্সি তার ইমেজ নিয়ে বেশি চিন্তিত। অন্যদিকে জোনাথান, উইলের ভাই, তার বাবার খোঁজে শহরের বাইরে যাওয়ার আগে বনের মধ্যে উইলের সাইকেল যেখানে পাওয়া গিয়েছিল সেখানে তল্লাশি চালাতে যায়। সেখানে স্টিভদের পার্টির শব্দ শুনতে পায় এবং দূর থেকে তাদের ছবি তুলতে থাকে। বার্ব সেই পার্টিতে নিজেকে খুব বেমানান অনুভব করছিল। সে একা পুলের ধারে বসেছিল যখন তার আঙুলে একটি ছোট আঘাত লাগে আর এক ফোঁটা রক্ত পুলের জলে পড়ে। বাড়িতে ফিরে মাইক এলের সাথে সময় কাটায়।
সে তাকে তার খেলনা ইয়োডা দেখায় এবং জানায় কিভাবে সে তার মন দিয়ে জিনিস সরাতে পারে। এল যখন মাইকের বন্ধুদের সাথে জেতা সায়েন্স ফেয়ারের ছবি দেখে, তার প্রতিক্রিয়া বদলে যায়। সে ছবিতে থাকা উইলকে চিনে ফেলে এবং মাইককে ইঙ্গিত দেয় যে সে উইলকে দেখেছে। মাইক উত্তেজিত হয়ে যায়, কিন্তু তখনই তার মা ক্যারেন বাড়ি ফেরেন। এলকে লুকিয়ে রাখার সেই তাড়াহুড়ো আমাদের স্নায়ুচাপ বাড়িয়ে দেয়। জয়েস তখনও বিশ্বাস করেন উইল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তিনি একটি নতুন ফোন কেনেন, কিন্তু হুট করেই ঘরের সব আলো অদ্ভুতভাবে জ্বলতে নিভতে শুরু করে। ফোনের ওপাশ থেকে উইলের কণ্ঠস্বর ভেসে আসে, সে তার মাকে ডাকছে। জয়েস আনন্দে আত্মহারা হয়ে যান, কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় না। এক তীব্র ইলেকট্রিক শক জয়েসকে ছিটকে ফেলে দেয়, আর ঘর আবার অন্ধকার হয়ে যায়। ঠিক একই সময় স্টিভের বাড়ির পুলের ধারে একা বসে থাকা বার্ব অনুভব করে চারপাশে কেউ নেই। হুট করেই পুলের লাইটগুলো দপদপ করতে শুরু করে। বার্ব ওপরের দিকে তাকাতেই দেখে এক বিশাল ছায়া তার মাথার ওপর দাঁড়িয়ে আছে। সেই অদৃশ্য শিকারী প্রাণীটি তার দিকে ধেয়ে আসে। বার্বে এক আর্তচিৎকার রাতের নিস্তব্ধতা চিরে দেয়, কিন্তু ন্যান্সি আর স্টিভ তখন ঘরের ভিতর মগ্ন। ক্যামেরা যখন আবার পুলের ধারে ফেরে, সেখানে কেবল বার্বের ফেলে যাওয়া চশমাটি পড়ে থাকে। বার্ব হারিয়ে গেছে। উইলের মতো বার্বকেও কি নিয়ে গেছে সেই অন্ধকার জগৎ? এমনি এক অজানা রহস্য নিয়ে শেষ হয় এই সিরিজের দ্বিতীয় এপিসোড। এরপর শুরু হয় তৃতীয় এপিসোড। গল্পের এই অংশটি শুরু হয় একটি হাড়হিম করা দৃশ্য দিয়ে। এখন আমরা বার্বকে দেখি এক অদ্ভুত ও বিভৎস জায়গায়। জায়গাটি দেখতে একদম স্টিভদের বাড়ির পুলের মতোই, কিন্তু সেখানে কোনো প্রাণ নেই। সব কিছু ধূসর, কুয়াশাচ্ছন্ন, আর দেওয়ালে দেওয়ালে লেগে আছে এক বিচিত্র আঠাবো জাল। এটিই হলো আপসাইড ডাউন বা উল্টো জগৎ। বার্ব প্রাণ ভয়ে পুল থেকে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটি আর্তচিৎকার যেন এক শূন্যতায় হারিয়ে যাচ্ছে। সে যখন ন্যান্সির নাম ধরে চিৎকার করছে, ঠিক তখনই সেই মুখহীন দানবটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ন্যান্সি তখন স্টিভের ঘরে বসে গল্প করছে। সে বার্বের চিৎকার শুনতে পায় ঠিকই, কিন্তু সেটিকে সাধারণ বনের শব্দ ভেবে ভুল করে। এই একটি ভুল সিদ্ধান্ত বার্বের জীবনকে চিরতরে বদলে দিতে চলেছে। এদিকে জয়েস বায়ার্স পুরোপুরি নিশ্চিত যে উইল মারা যায়নি। তিনি বিশ্বাস করেন উইল এই ঘরের দেওয়ালের ভেতরেই কোথাও আটকে আছে এবং বিদ্যুতের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে। জয়েস এক পাগলামি শুরু করেন। তিনি শত শত ক্রিসমাস লাইট কিনে পুরো ঘরে জালের মতো সাজিয়ে ফেলেন। তিনি দেওয়ালে ইংরেজি বর্ণমালার প্রতিটি অক্ষর লিখে তার উপর একটি করে বাল্ব সেট করেন। এটি ছিল এক অভাবনীয় উদ্ভাবন। জয়েস যখন অন্ধকার ঘরে একা বসে থাকেন, হঠাৎ লাইটগুলো জ্বলতে শুরু করে। উইল তার মায়ের সাথে যোগাযোগ করতে শুরু করে। জয়েস জিজ্ঞেস করেন, উইল, তুমি কি বেঁচে আছো? লাইট জ্বলে ওঠে, ইয়েস। জয়েস আবার জিজ্ঞেস করেন, তুমি কোথায়? দেওয়ালের বর্ণমালা থেকে উত্তর আসে, রাইট হিয়ার, ঠিক এখানে। জয়েসের এই দৃশ্যটি যেমন আবেগঘন তেমনি রহস্যময়। কিন্তু যখনই তিনি জিজ্ঞেস করেন তাকে কি করতে হবে, উইল উত্তর দেয়, রান, পালাও। ঠিক তখনই ঘরের দেওয়াল ফেটে এক বিভৎস আকৃতি বেরিয়ে আসতে শুরু করে। জয়েস চিৎকার করে ঘর থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করেন। চিফ হপার এবার তার তদন্তের মোড় ঘুরিয়ে দেন হকিং ল্যাবরেটরির দিকে। তিনি বুঝতে পারেন উইলের নিখোঁজ হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। তিনি ল্যাবের সিকিউরিটি ফুটেজ দেখার দাবি করেন, কিন্তু ল্যাব কর্তৃপক্ষ তাকে একটি ভুয়া ফুটেজ দেখায়। হপার একজন অভিজ্ঞ পুলিশ অফিসার। তিনি সহজেই বুঝতে পারেন যে ওই রাতে ল্যাবে বৃষ্টি হচ্ছিল না, অথচ ফুটেজে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ। হপার ল্যাবের ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং দেখতে পান এক অদ্ভুত ল্যাবরেটরি যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। তিনি বুঝতে পারেন সরকারি এই প্রতিষ্ঠানটি কোনো এক ভয়ঙ্কর সত্য গোপন করার চেষ্টা করছে। ন্যান্সি তখনও বার্বকে নিয়ে চিন্তিত, কারণ বার্ব গত রাত থেকে মিসিং, আজ কলেজেও আসেনি। এতে ন্যান্সির খটকা লাগে। তাই সে স্টিভের বাড়িতে আবার ফিরে যায় এবং বনের ভেতরে বার্বের সেই ফেলে যাওয়া চশমাটি খুঁজে পায়। তখনই সে ঝোপের আড়ালে এক অদ্ভুত প্রাণীকে দেখতে পায়, যার কোনো মুখ নেই, লম্বা লম্বা হাত আর শরীরটা অস্বাভাবিক ফ্যাকাশে। ন্যান্সি ভয়ে চিৎকার করে পালিয়ে আসে। সে জোনাথনের কাছে যায় এবং তারা দুজনে মিলে বার্ব আর উইলকে খুঁজতে শুরু করে। জোনাথনের তোলা ছবিতে ন্যান্সি একটি অদ্ভুত আকৃতি দেখতে পায়, যা বার্বের ঠিক পাশেই দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারে তারা এমন এক শত্রুর মোকাবিলা করছে যা মানুষের ধারণার বাইরে। মাইক, ডাস্টিন আর লুকাস এলকে নিয়ে উইলের হদিশ পাওয়ার চেষ্টা করছে। এল তার ক্ষমতার মাধ্যমে স্কুলের বড় রেডিও বা ওয়াকিটকির মাধ্যমে উইলের কণ্ঠস্বর শোনানোর চেষ্টা করে। তারা সবাই শুনতে পায় উইল তার মাকে ডাকছে এবং কাঁদছে। মাইক এখন পুরোপুরি নিশ্চিত যে এল যা বলছে তা সত্যি। উইল অন্য কোনো এক জগতে আটকে আছে। কিন্তু ঠিক তখনই তাদের কাছে খবর আসে যে পাশের খনি বা কুয়ারিতে একটি মৃতদেহ পাওয়া গেছে। পুরো শহর এখন খনির পাড়ে ভিড় করেছে। হপার আর তার পুলিশ বাহিনী একটি মৃতদেহ জল থেকে তুলে আনছে। মাইক আর তার বন্ধুরা দূর থেকে দেখে স্তব্ধ হয়ে যায়। মৃতদেহটির পরনে সেই লাল জ্যাকেট যা উইল পরেছিল, চেহারাটিও হুবহু উইলের মতো।
মাইক কান্নায় ভেঙে পড়ে এবং এলের ওপর প্রচণ্ড রেগে যায়। সে মনে করে এল তাকে মিথ্যা বলেছে। কিন্তু জয়েস যখন হসপিটালের মর্গে সেই মৃতদেহটি দেখতে যান, তিনি সেটি নিতে অস্বীকার করেন। তিনি দাবি করেন, এটি আমার ছেলে নয়, এটি কেবল একটি পুতুল বা প্লাস্টিকের তৈরি কিছু। হপার প্রথমে জয়েসের কথা বিশ্বাস করেননি, কিন্তু তার মনেও সন্দেহের দানা বাঁধে। অন্যদিকে মাইক তার রেডিওতে তখনও শুনতে পায় উইলের ধীর গলার গান। সে তার প্রিয় সেই গানটি গাইছে। তাহলে কি জলের নিচ থেকে পাওয়া সেই দেহটি সত্যিই উইলের ছিল না? যদি উইল না হয়, তবে কার দেহ ছিল সেটি? রহস্য আরও ঘনীভূত হয়। এরপর আসি চতুর্থ এপিসোডে। মর্গে শুয়ে আছে একটি দেহ। চিফ হপার জয়েসকে নিয়ে গেছেন সেটি শনাক্ত করতে, কিন্তু জয়েস দেহটি দেখার পর এক মুহূর্তের জন্যও বিশ্বাস করেননি যে এটি উইল। তিনি লক্ষ্য করেন উইলের হাতে একটি জন্মদাগ ছিল, যা এই লাশের শরীরে নেই। জয়েস চিৎকার করে বলেন, এটি আমার ছেলে নয়, এটি কেবল একটি পুতুল। জোনাথন তার মাকে সামলানোর চেষ্টা করে। সে মনে করে জয়েস শোকে পাগল হয়ে গেছেন, কিন্তু জয়েসের ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তিনি ঘরে ফিরে আবার সেই ক্রিসমাস লাইট নিয়ে বসেন। হুট করেই ঘর কেঁপে ওঠে, আর দেওয়ালে এক অদ্ভুত জালের মতো পর্দার ওপাশে তিনি উইলের মুখ দেখতে পান। উইল ভয়ে কাঁপছে। সে বলছে তার খুব ঠান্ডা লাগছে। জয়েস কুঠার দিয়ে দেওয়াল কাটার চেষ্টা করেন, কিন্তু ওপাশে কেবল অন্ধকার বাগান ছাড়া আর কিছুই দেখা যায় না। জয়েস বুঝতে পারেন উইল এই জগতেরই কোনো এক সমান্তরাল বা ছায়া জগতে আটকে আছে। চিফ হপার তার দীর্ঘ কেরিয়ারে অনেক লাশ দেখেছেন, কিন্তু উইলের এই কেসটি তাকে খটকা দিচ্ছে। তিনি জানতে পারেন যে লাশের ময়নাতদন্ত স্থানীয় ডক্টর নয়, বরং সরকারি স্টেট ট্রুপার্সরা করেছে। হপার যখন সেই ট্রুপারকে জেরা করতে যান, তখন সেই ব্যক্তিটির আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক। হপার রাতে গোপনে মর্গে ঢুকে পড়েন। সেখানে পাহারা দিচ্ছিল সেই স্টেট ট্রুপার। হপার তাকে ঘুষি মেরে অজ্ঞান করে ভেতরে ঢোকেন। তিনি যখন উইলের লাশের সামনে দাঁড়ান, তার হাত কাঁপছিল। তিনি একটি ছুরি দিয়ে লাশের পেটে আঘাত করেন, আর ঠিক তখনই বেরিয়ে আসে আসল সত্য। সেই লাশের ভেতরে কোনো হাড় বা মাংস নেই, বরং সেটি ঠাসা ছিল স্রেফ তুলা বা কটন দিয়ে। এটি ছিল একটি কৃত্রিম ডামি। হপার স্তম্ভিত হয়ে যান। তার মানে জয়েস ঠিকই বলেছিলেন, সরকার একটি মিথ্যা মৃত্যুর নাটক সাজিয়েছে। কিন্তু কেন? তারা কি ঢাকতে চাইছে? অন্যদিকে মাইক এখনও এলের উপর রেগে আছে। সে মনে করে এল তাকে উইল সম্পর্কে মিথ্যা বলেছে, কিন্তু এল তার ক্ষমতা ব্যবহার করে মাইকের ওয়াকিটকিতে উইলের কণ্ঠস্বর শুনিয়ে দেয়। উইল তার প্রিয় গান শুড আই স্টে অর শুড আই গো গাইছে। মাইক বুঝতে পারে উইল সত্যি বেঁচে আছে। 3 বন্ধু মিলে এলকে নিয়ে স্কুলের সেই বিশাল রেডিও বা হিটকিটের কাছে যাওয়ার পরিকল্পনা করে। তারা এলকে ছদ্মবেশ পরায়, একটি লম্বা সোনালি উইগ আর ন্যান্সির পুরনো জামা। এলকে এই বেশে একদম আলাদা দেখায়। এদিকে পুলিশরা ন্যান্সির ওপর সন্দেহ করে বার্বের মিসিং হওয়া নিয়ে। শেষবার রাতে এরা দুজন একসাথে ছিল, কিন্তু ন্যান্সি বলছে বার্বকে দানব আকৃতির এক জন্তু তুলে নিয়ে গেছে। পুলিশ এমন মনগড়া কথা কি কখনো বিশ্বাস করবে? তারা উল্টো ন্যান্সিকে সন্দেহ করা শুরু করে আর সাসপেক্ট লিস্টে ন্যান্সির নাম রাখে। ন্যান্সির মা ক্যারেন বিষয়টা জানতে যায়। ন্যান্সি ঠিক সেই কথাটাই বলছে, বার্বকে সেই দানবটি তুলে নিয়ে গেছে। মেয়ের এমন আচরণে ক্যারেন খুবই বিরক্ত হয় এবং ন্যান্সি কাঁদতে কাঁদতে তার রুমে চলে যায়। স্কুলে চলছিল উইলের শোক সভা। মাইক, ডাস্টিন, লুকাস আর এলও সেখানে উপস্থিত ছিল। এলের কাছে এখানে সবকিছু নতুন মনে হচ্ছে। নতুন মানুষ, নতুন পরিবেশ, যেন এলকে আরও বেশি কৌতূহলী করে দিচ্ছে। সেখানে একটা ছেলে ট্রয় মাইকের সামনে উইলের মৃত্যুকে নিয়ে ব্যঙ্গ করছিল, যেটা মাইক সহ্য করতে পারেনি। তাই মাইক সবার সামনে ট্রয়কে ধাক্কা দেয়। ট্রয় মাইকের ওপর অ্যাটাক করতে গেলে ঘটে যায় অদ্ভুত ঘটনা। ট্রয় হুট করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায় আর সকলের সামনে পি করে দেয়, যেটা খুবই লজ্জাজনক। আসলে এল তার টেলিকাইনেসিস পাওয়ার ব্যবহার করে ট্রয়কে আটকে দেয়। মাইক এটা দেখে খুশি হয়। সকলে ট্রয়ের এই অবস্থা দেখে হাসাহাসি করতে থাকে। এরপর মাইকরা আসল কাজ শুরু করে। তারা স্কুলের ল্যাবে গিয়ে এল তার টেলিকেনেটিক ক্ষমতা ব্যবহার করে সেই রেডিওর ফ্রিকোয়েন্সি মিলিয়ে দেয়। পুরো হলরুমে উইলের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে থাকে। সে তার মাকে ডাকছে। সে বলছে জায়গাটা অন্ধকার আর ভয়ঙ্কর। মাইক নিশ্চিত হয় যে তাদের বন্ধু এখনও লড়াই করছে। অন্যদিকে ন্যান্সি বার্বের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে, কারণ ওই দিন রাতে যদি স্টিভের সাথে সময় না কাটাতো, তাহলে বার্বের এই অবস্থা হতো না। ন্যান্সি বিশ্বাস করে বার্ব এখনও বেঁচে আছে। ন্যান্সি সিদ্ধান্ত নেয় সে এবার জোনাথনের কাছে যাবে, কারণ সেও একই রহস্যের কবলে। তাই ন্যান্সি আর জোনাথন এখন একসাথে কাজ করা শুরু করে। ন্যান্সি জোনাথনের সেই ছবিতে একটি বিচিত্র আকৃতি খুঁজে পায়, যা বার্বের নিখোঁজ হওয়ার রাতে দেখা গিয়েছিল। তারা সেই ছবিটি আরও বড় করে প্রিন্ট করে এবং দেখে যে সেই প্রাণীটির কোনো মুখ নেই। ন্যান্সি বুঝতে পারে সে বনে যা দেখেছিল তা কোনো সাধারণ পশু নয়। তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই এই দানবটিকে খুঁজে বের করবে। ন্যান্সি আর আগের সেই শান্ত মেয়েটি নেই, সে এখন প্রতিশোধ নিতে মরিয়া। অন্যদিকে জয়েস বাড়িতে একা। হঠাৎ ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে ভারী নিঃশ্বাসের শব্দ। জয়েস বুঝতে পারেন এটি উইল নয়, বরং সেই অদৃশ্য দানবটি তাকে ট্র্যাক করছে। এদিকে ল্যাবরেটরিতে বার্নাররা গোপন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রহস্যের জট খুলতে শুরু করেছে, কিন্তু বিপদ বাড়ছে প্রতি মুহূর্তে। না জানি এবার কি হতে চলেছে। এবার আসি আমরা 5th এপিসোডে।
হপার এখন ল্যাবরেটরির দিকে রওনা হয়েছেন। তিনি বুঝতে পেরেছেন এই সব কিছুর মূলে রয়েছে ওই ল্যাব। ল্যাবরেটরির ভেতরে হপার একটি বিশাল গেট বা পোর্টাল খুঁজে পান, যা থেকে নীল আলো বের হচ্ছে। তিনি যখন সেটির দিকে এগিয়ে যান, ল্যাবের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। হপার কি ধরা পড়বেন, নাকি তিনি উইলের কাছে পৌঁছাতে পারবেন? অন্যদিকে বায়ার্সদের বাড়িতে এখন শোকের ছায়া নয়, বরং এক অদ্ভুত টানাপোড়েন চলছে। উইলের বাবা লনি ফিরে এসেছে। লনিকে দেখে মনে হতে পারে সে তার ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছে, কিন্তু জয়েস তাকে একদমই বিশ্বাস করেন না। লনি জয়েসকে বোঝানোর চেষ্টা করে যে দেয়ালের সাথে কথা বলা বা উইলের গান শোনা এসবই তার মানসিক ভ্রম। জয়েস যখন লনির ব্যাগের ভেতরে একটি আইনি কাগজ খুঁজে পান, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। লনি এখানে উইলের জন্য আসেনি, সে এসেছে খনিতে উইলের মৃত্যু নিয়ে করা মামলার টাকা বা ইন্স্যুরেন্সের অংশ দাবি করতে। নিজের ছেলের মৃত্যুকে যে মানুষটি টাকার দাঁড়িপাল্লায় মাপতে পারে, জয়েস তাকে ঘর থেকে বের করে দেন। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের রূপ ধরে থাকা দানবগুলো বনের দানবের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। এরপরে আমরা হপারকে দেখি তার নিজের ফ্ল্যাটে। তিনি সোফায় শুয়ে আছেন, মাথায় প্রচণ্ড যন্ত্রণা। তার মনে পড়ছে ল্যাবের ভেতরে তাকে কেউ ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, তিনি ল্যাবে ধরা পড়ার পরেও পুলিশ বা জেলে নেই, বরং নিজের ঘরে অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। হপার বুঝতে পারেন এটি কোনো দয়া নয়, বরং তাকে শান্ত রাখার এক চাল। তিনি পাগলের মতো তার ঘরের প্রতিটি কোণা তল্লাশি করতে শুরু করেন। তিনি জানেন ল্যাবের লোকেরা তাকে নজরে রাখছে। শেষে তিনি তার লিভিং রুমের ল্যাম্পশেডের ভেতর থেকে একটি ছোট মাইক্রোফোন বা বাগ খুঁজে পান। হপার এখন নিশ্চিত যে ল্যাব কর্তৃপক্ষ তাকে নিয়ে এক বড় খেলা খেলছে। তারা চায় হপার ভাবুক যে ল্যাবে তিনি যা দেখেছেন তা কেবল তার মনের ভুল। কিন্তু হপার দমে যাওয়ার পাত্র নন, তিনি এখন যুদ্ধের জন্য তৈরি। অন্যদিকে স্টিভ ন্যান্সির সাথে সময় কাটাতে চায়। ন্যান্সি এখনও বার্বের মৃত্যু নিয়ে সিরিয়াস। আজ জনাথনের সাথে দানবের খোঁজের মিশনে যাওয়ার কথা ছিল, তাই ন্যান্সি স্টিভকে শরীর খারাপের বাহানা বানিয়ে স্টিভকে অন্য একদিন দেখা করার কথা বলে। মাইক আর তার বন্ধুরা মিস্টার ক্লার্কের কাছে, তাদের বিজ্ঞানের শিক্ষকের কাছে যায় এক বিশেষ প্রশ্নের উত্তর খুঁজতে। তারা সরাসরি প্রশ্ন করে না, বরং জিজ্ঞেস করে সমান্তরাল মহাবিশ্ব বা অন্য কোনো ডাইমেনশনে যাওয়ার কি কোনো রাস্তা আছে। মিস্টার ক্লার্ক তাদের একটি অসাধারণ উদাহরণ দেন। তিনি বলেন, কল্পনা করুন একটি দড়ির উপর দিয়ে একজন অ্যাক্রোব্যাট বা দড়াবাজ হেঁটে যাচ্ছে। সে কেবল সামনে বা পেছনে যেতে পারে, কিন্তু ওই একই দড়ির উপর যদি একটি মাছি থাকে, তবে সে দড়ির নিচে, পাশে বা উল্টো দিকেও যেতে পারবে। আমাদের জগৎটা হলো সেই অ্যাক্রোব্যাটের মতো, কিন্তু এল বা উইলের মতো কেউ হয়তো সেই মাছির মতো ডাইমেনশন বদলে অন্য পাশে চলে গেছে। কিন্তু সেখানে যাওয়ার জন্য প্রয়োজন প্রচুর শক্তির, যা স্পেস টাইম বা মহাকাশ সময়ের মাঝে একটি ছিদ্র বা গেট তৈরি করতে পারে। আর সেই গেটটি যদি বাস্তবেই কোথাও থেকে থাকে, তবে তার বিশাল ইলেকট্রোম্যাগনেটিক শক্তি আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে বিঘ্নিত করবে। ন্যান্সি তার বাবার বন্দুক নিয়ে বনে প্র্যাকটিস শুরু করে। জনাথন ন্যান্সির এমন রূপ দেখে অবাক, কারণ সেই শান্তশিষ্ট মেয়েটি এরকম প্রতিশোধ পরায়ণা হবে তা কে জানত। ডাস্টিন হুট করে একটি যুগান্তকারী বিষয় আবিষ্কার করে। সে লক্ষ্য করে তাদের সবার কম্পাস উত্তর দিকে না দেখিয়ে অন্য একদিকে নির্দেশ করছে। সে বুঝতে পারে হকিং ল্যাবরেটরির সেই গোপন গেটটি হলো সেই শক্তিশালী চুম্বক যা কম্পাসগুলোকে বিভ্রান্ত করছে। তারা সিদ্ধান্ত নেয় কম্পাসের কাঁটা অনুসরণ করে তারা সেই গেটের কাছে পৌঁছাবে এবং উইলকে উদ্ধার করবে। কিন্তু এল এই যাত্রায় অত্যন্ত আতঙ্কিত। সে জানে সেই ল্যাবে ফিরে যাওয়া মানেই আবার সেই যন্ত্রণাদায়ক খাঁচায় বন্দী হওয়া। পথিমধ্যে এল তার ক্ষমতার মাধ্যমে কম্পাসগুলোকে ঘোরাতে শুরু করে, যাতে বাচ্চারা ল্যাবের দিকে না যায়। লুকাস এটি ধরে ফেলে এবং মাইকের সাথে তার প্রচণ্ড ঝগড়া শুরু হয়। লুকাস মনে করে এল তাদের ধোঁকা দিচ্ছে এবং সে এক উইয়ার্ডো বা অদ্ভুত মেয়ে। উত্তেজনার এক পর্যায়ে এল তার ক্ষমতা ব্যবহার করে লুকাসকে ছিটকে ফেলে দেয়, যার ফলে লুকাস অজ্ঞান হয়ে যায়। এল নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মাইক আর ডাস্টিন একা পড়ে থাকে, আর তাদের বন্ধুত্বের মাঝে এক বিশাল ফাটল ধরে। ওদিকে এল একা বনের মাঝে বসে কাঁদছে। সে বুঝতে পারছে সে তার একমাত্র বন্ধুদের হারিয়ে ফেলেছে। ন্যান্সি আর জনাথন তখন বনের গভীরে সেই দানবটিকে খুঁজছে। তারা একটি আহত হরিণ দেখতে পায় যা যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু চোখের পলকে হরিণটি ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে যায়। ন্যান্সি রক্তের দাগ অনুসরণ করে একটি পুরনো গাছের গোড়ার দিকে যায়। সেখানে সে গাছের কোটরে একটি অদ্ভুত আঠালো প্রবেশদ্বার দেখতে পায়। ন্যান্সি সাহসের সাথে সেই গর্তের ভেতরে ঢুকে পড়ে এবং সে অন্য একটি পৃথিবীতে পৌঁছে যায়। এটি হলো আপসাইড ডাউন। সেখানে আকাশ সবসময় ছাই রঙা, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে তুষারের মতো ছাই। ন্যান্সি সেখানে সেই দানবটিকে দেখতে পায় যা হরিণটিকে ভক্ষণ করছে। ন্যান্সি ভয়ে একটি গাছের আড়ালে লুকায়, কিন্তু তার পায়ের নিচে একটি শুকনো ডাল ভেঙে শব্দ হয়। দানবটি খাওয়া থামিয়ে ন্যান্সির দিকে তাকাতে শুরু করে। জনাথন ওপাশে ন্যান্সিকে ডাকছে, কিন্তু সে কোনো উত্তর পাচ্ছে না। জনাথন পাগলের মতো ন্যান্সিকে খুঁজছে, কিন্তু সে জানে না যে ন্যান্সি তার পায়ের নিচেই অন্য একটি সমান্তরাল জগতে মৃত্যুর মুখোমুখি। এরপর ষষ্ঠ এপিসোডে দেখতে পাই দানবটি ন্যান্সির ঠিক পেছনে, কিন্তু ন্যান্সি বুদ্ধিমত্তার সাথে গাছের সেই আঠালো পোর্টেল দিয়ে ফিরে আসার চেষ্টা করে। ওপাশে জোনাথন পাগলের মতো তার নাম ধরে চিৎকার করছে। ঠিক শেষ মুহূর্তে জোনাথনের হাত ন্যান্সিকে টেনে বের করে আনে আমাদের পৃথিবীতে। ন্যান্সি আতঙ্কে কাঁপছে, তার চোখে মুখে মৃত্যু দেখার চিহ্ন। সেই রাতে ন্যান্সি একা থাকতে ভয় পাচ্ছিল, তাই জোনাথন তার ঘরেই থেকে যায়। তারা বুঝতে পারে এই দানবটিকে মারতে হলে তাদের এক হতে হবে। কিন্তু এই দৃশ্যটি জানলা দিয়ে দেখে ফেলে স্টিভ।
আসলে স্টিভ তার বন্ধুদের নিয়ে ন্যান্সির বাসার পাশ দিয়ে যাচ্ছিল। স্টিভের মনে হলো ন্যান্সিকে একবার দেখে যায়। বন্ধুরা স্টিভকে নামিয়ে দেয়। স্টিভ দৌড়ে গিয়ে ন্যান্সির জানলার দিকে যায় সারপ্রাইজ দিতে, আর উল্টো স্টিভ নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। সে ভুল বোঝে যে ন্যান্সি আর জোনাথনের মধ্যে হয়তো অন্য কিছু চলছে। অন্যদিকে এল এখন বনের মাঝে একা, ক্ষুধার্ত, ক্লান্ত আর মানসিকভাবে বিধ্বস্ত। সে যখন একটি সুপারমার্কেট থেকে এগো ওয়াফেলস চুরি করে পালাচ্ছে, তার মনে পড়ছে সেই অন্ধকার দিনগুলোর কথা। দর্শক বন্ধুরা, এখানেই আমরা জানতে পারি ডক্টর ব্র্যানারের আসল রূপ। ব্র্যানারকে এল পাপা বলে ডাকত, কিন্তু সেই পাপা তাকে ভালোবাসা নয়, বরং ব্যবহার করত একটি অস্ত্র হিসেবে। এলের স্মৃতিতে ভেসে ওঠে সেই সেন্সরি ডেপ্রিভেশন ট্যাঙ্কের কথা। একটি বিশাল জলের ট্যাঙ্কে এলকে ডুবিয়ে রাখা হতো, যাতে সে তার মনের ক্ষমতা দিয়ে বহু দূরের কথা শুনতে পায়। ব্র্যানার তাকে বাধ্য করত রাশিয়ার একজন গুপ্তচরের কথা আড়ি পেতে শুনতে। এল যখন সেই অন্ধকার মানসিক জগতে অর্থাৎ ভয়েডে ঘুরে বেড়াত, তখনই সে প্রথমবার সেই অমানসিক দানবটির দেখা পায়। সে ভয় কাঁপছিল, কিন্তু ব্র্যানার তাকে সান্ত্বনা দেওয়ার বদলে বারবার সেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। ব্র্যানারের লোভ আর উচ্চাকাঙ্ক্ষাই এলের জীবনকে নরক বানিয়ে তুলেছিল। এলের মনে হচ্ছে সেই হয়তো ভুল করে সেই ডাইমেনশনের দরজাটা খুলে দিয়েছে, আর তাই সে নিজেকেই মনস্টার ভাবতে শুরু করেছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এল পাওয়ার ইউজ করার সময় কেন তার নাক থেকে রক্ত পড়ে? এলের টেলিকিনেটিক ক্ষমতা তার মস্তিষ্কের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। বিজ্ঞানের ভাষায়, যখন সে তার মনের জোর ব্যবহার করে, তখন তার মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালীগুলো ফেটে যায়, যার ফলে তার নাক দিয়ে রক্ত পড়ে। এটি তার ক্ষমতার একটি শারীরিক সীমাবদ্ধতা বা সাইড এফেক্ট। এদিকে হপার আর জয়েস যখন বুঝতে পারেন যে ল্যাবরেটরি থেকে কোনো এক বাচ্চা পালিয়েছে, তখন তারা পুরনো খবরের কাগজ আর কেস ফাইল খুঁজতে শুরু করেন। হপার খুঁজে পান টেরি আইভস নামে এক মহিলার কথা, যিনি বহু বছর আগে দাবি করেছিলেন যে ল্যাবরেটরির ডক্টর ব্র্যানার তার নবজাতক কন্যা জেনকে চুরি করেছেন। জয়েস আর হপার টেরির বাড়িতে গিয়ে দেখেন তিনি এক মানসিক ঘোরের মধ্যে আছেন। টেরির বোন জানান যে টেরি একসময় MK আল্ট্রা নামক এক ড্রাগ এক্সপেরিমেন্টের অংশ ছিলেন, এবং তিনি বিশ্বাস করেন তার মেয়ের বিশেষ ক্ষমতা আছে। হপার যখন দেখেন যে ওই মহিলার বাড়ির ঘরগুলো এলের ঘরের মতোই সাজানো, তখন তিনি নিশ্চিত হন যে এলই হল টেরির সেই হারিয়ে যাওয়া মেয়ে জেন। সরকারি নথিতে তাকে মৃত দেখানো হলেও ব্র্যানার তাকে ল্যাবে বন্দি করে বড় করেছেন এক জ্যান্ত অস্ত্র হিসেবে। অন্যদিকে ন্যান্সি আর জোনাথন তখন নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে। তারা দোকান থেকে প্রচুর ফাঁদ, বিয়ার ট্র্যাপ আর অস্ত্র কেনে। তারা স্থির করেছে দানবটিকে বায়ার্সদের বাড়িতে টেনে আনবে এবং সেখানেই তাকে শেষ করবে। জোনাথন আর ন্যান্সি তখন দানব মারার প্রস্তুতি নিচ্ছিল। এই মুহূর্তে স্টিভের সামনে মুখোমুখি হয়। স্টিভ বলছে ন্যান্সি কেন এমন কাজ করেছে। ন্যান্সির বুঝতে বাকি থাকে না গত রাতে স্টিভ তার বাসার জানলার সামনে এসেছিল। ন্যান্সি বোঝানোর চেষ্টা করে তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই, কিন্তু ঈর্ষায় অন্ধ স্টিভ মোটেও শুনতে রাজি ছিল না। তাই সে জোনাথনকে উদ্দেশ্য করে তার ভাই এবং মায়ের চরিত্র নিয়ে অপমানজনক কথা বলে। তখন শান্ত জোনাথন নিয়ন্ত্রণ হারিয়ে স্টিভকে রাস্তায় ফেলে প্রচণ্ড মারধর করে। এদের মাঝে এক বিশাল মারপিট হয়, যার ফলে পুলিশ এসে জোনাথনকে গ্রেফতার করে। সব পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। মাইক আর ডাস্টিন পাগলের মতো এলকে খুঁজছে। তারা লুকাসের সাথে ঝগড়া মিটিয়ে নিতে চায়, কিন্তু বিপত্তি ঘটে যখন তাদের স্কুলের সেই দুই বদমাশ ছেলে ট্রয় আর জেমস তাদের কর্নার করে। ট্রয় তার অপমানের প্রতিশোধ নিতে চায়, যেটি এল আগের পর্বে তার ওপর করেছিল। তারা মাইক আর ডাস্টিনকে তাড়া করে নিয়ে যায় সেই খনির ধারের উঁচু পাহাড়ের ওপর। ট্রয় তার ছুরি বের করে ডাস্টিনকে হুমকি দেয়, যদি মাইক সেই পাহাড়ের ওপর থেকে গভীর জলের নিচে ঝাঁপ না দেয়, তাহলে সে ডাস্টিনের দাঁত উপড়ে ফেলবে। বন্ধুর প্রাণ বাঁচাতে মাইক পাহাড়ের কিনারায় দাঁড়ায়। নিচে পাথুরে জমি আর গভীর জল। মাইক ঝাঁপ দেয়। মাইক যখন নিচে পড়ছে, আমরা ভাবছিলাম সব শেষ, কিন্তু হুট করেই মাইকের দেহটি মাঝ আকাশে স্থির হয়ে যায়। সে ধীরে ধীরে আবার ওপরে উঠে আসতে থাকে। ট্রয় আর জেমস স্তম্ভিত। ঠিক তখনই বনের আড়াল থেকে বেরিয়ে আসে এল। তার নাক থেকে রক্ত পড়ছে, চোখে তীব্র আগুন। সে তার ক্ষমতা দিয়ে ট্রয়ের হাত ভেঙে দেয় এবং তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এল ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। সে কাঁদতে কাঁদতে মাইককে বলে, আই এম সরি, দ্য গেট, আই ওপেন্ড ইট, আই অ্যাম দ্য মনস্টার। কিন্তু মাইক তাকে জড়িয়ে ধরে বলে, না এল, তুমি আমাদের বাঁচিয়েছ, তুমি দানব নও। এই আবেগ ঘন মুহূর্তটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের দানব বনের ভেতরে নয়, বরং ল্যাবরেটরির সেই সাদা অ্যাপ্রন পরা মানুষেরাই আসল দানব। এরপর সপ্তম এপিসোড শুরু হয়। লুকাস মাইকদের সাথে রাগ করে সে একা বেরিয়ে পড়ে ল্যাবের গোপন গেটের খোঁজে। মাইক আর ডাস্টিন যখন এলকে নিয়ে বাড়িতে ফিরছিল, তখন ল্যাবের এক লোক এলকে দেখে ফেলে। সে সাথে সাথে ডক্টর ব্র্যানারকে জানিয়ে দেয়। ব্র্যানার জেনে গেছে এল মাইকের বাসায় এতদিন পলাতক ছিল। লুকাস ল্যাবের চারদিক দূরবীন দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। তখন দেখতে পায় ব্র্যানাররা তাদের দল নিয়ে বেরিয়ে পড়েছে। লুকাস বুঝতে পারে এলকে খুঁজে পেলে মাইক, ডাস্টিন আর তাকেও এই পিশাচগুলো পাস্ত রাখবে না। তাই লুকাস আর দেরি না করে মাইকে দ্রুত
দ্রুত ওয়াকি টকির মাধ্যমে জানিয়ে দেয় ডক্টর ব্র্যানাররা তার বাড়ির দিকেই আসছে, তাদেরকে এক্ষুনি পালিয়ে যেতে বলে। ডাস্টিন জানালার দিকে তাকিয়ে দেখে বাড়ির সামনেই ল্যাবের ভ্যানগুলো চলে এসছে। মাইক বাসার কাউকে না বলে দ্রুত কোনোভাবে এলকে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত ব্র্যানার সেটা দেখে ফেলে। তারা এবার মাইকের পিছু করতে লাগে। সে সময় লুকাসও মাইকের সাথে যোগ দেয়, না জানিয়ে চারজনের সাথে কি হতে চলেছে। দৃশ্যটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। যখন একটি ভ্যান তাদের রাস্তা ঠিক সামনে এসে দাঁড়ায় এবং পালানোর সব পথ বন্ধ করে দেয়, তখন আমরা দেখি এলের সেই বিধ্বংসী রূপ। সে তার চোখ বন্ধ করে মনের সবটুকু শক্তি দিয়ে ভ্যানটিকে শূন্যে তুলে উল্টে দেয়। বিশাল ভ্যানটি তাদের মাথার ওপর দিয়ে গিয়ে পিছনের গাড়িগুলোকে ব্লক করে দেয়। এবার তারা পালাতে পেরেছে ঠিকই, কিন্তু এই জয় সাময়িক। ল্যাবরেটরির লোকেরা এত সহজে হাল ছাড়বে না। মাইকরা জঙ্গলের ভিতরে বর্জ্য ফেলার ইয়ার্ডে চলে আসে। লুকাস দেখে যে এল তাদের জীবন বাঁচিয়েছে। সে বুঝতে পারে এল কোনো উইয়ার্ডো বা মনস্টার নয়, বরং তাদের বন্ধু। এদিকে ন্যান্সি জনাথনকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নেয়। তখন তারা হপার আর জয়েসের সামনে মুখোমুখি হয়। অবশেষে সেই মুহূর্তটি আসে যার জন্য আমরা 7টি এপিসোড ধরে প্রতীক্ষা করছিলাম। হপার আর জয়েস তাদের তদন্তের মাধ্যমে বুঝতে পারেন যে বাচ্চারা বড় বিপদে আছে। তারা লুকাসকে অনুসরণ করে বর্জ্য ফেলার সেই পুরনো ইয়ার্ডে পৌঁছন। সেখানে বাচ্চারা, বড়রা, ন্যান্সি ও জনাথন এবং পুলিশ চিফ হপার সবাই একজোট হয়। এতদিন সবাই আলাদা আলাদাভাবে রহস্যের জট খোলার চেষ্টা করছিল, কিন্তু আজ তাদের সবার তথ্য যখন এক হয়, তখন এক ভয়ঙ্কর ছবি ফুটে ওঠে। তারা বুঝতে পারে উইল কোনো সাধারণ জায়গায় হারিয়ে যায়নি, সে আছে আপসাইড ডাউনে, আর সেখানে পৌঁছানোর একমাত্র চাবিকাঠি হলো এল। কিন্তু এল এখন শারীরিকভাবে খুব দুর্বল, তার পক্ষে আবার সেই ডাইমেনশনে প্রবেশ করা প্রায় অসম্ভব। ঠিক তখনই ডাস্টিন তার বিজ্ঞানের বুদ্ধি কাজে লাগায়। সে বলে যদি তারা এলের জন্য একটি অস্থায়ী সেন্সরি ডিপ্রাইভেশন ট্যাঙ্ক তৈরি করতে পারে, তবে এল আবার সেই অন্ধকার জগতে ভয়েডে প্রবেশ করতে পারবে। শুরু হয় এক বিশাল যজ্ঞ। মধ্যরাতে স্কুলের জিমনেজিয়ামে তারা প্রবেশ করে। একটি ছোট প্লাস্টিকের পুল বা বাথটাবকে তারা ল্যাবরেটরির সেই ট্যাঙ্কের বিকল্প হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করে। ডাস্টিন ক্যালকুলেশন করে জানায় যে এলকে জলের উপর ভাসিয়ে রাখার জন্য তাদের প্রচুর লবণের প্রয়োজন। তারা স্কুলের সবটুকু লবণ এবং শহরের দোকান থেকে বস্তা বস্তা লবণ এনে সেই পুলে মেশাতে থাকে। দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাইরের শত্রু ও পেতে আছে, আর ভেতরে একদল মানুষ তাদের শেষ সম্বল দিয়ে একটি ছোট মেয়েকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। এল ভয় পাচ্ছে, কারণ সেই অন্ধকার জগতে গেলেই সে আবার সেই দানবটির মুখোমুখি হবে। কিন্তু জয়েস তার হাত ধরে সাহস দেন। তিনি বলেন, আমি এখানেই থাকবো, তুমি শুধু উইলকে খুঁজে বের করো, ভয় পেলে আমাকে স্মরণ করবে। এল যখন সেই লবণের জলে গা ভাসিয়ে দেয় এবং তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে সে ঠিকমতো ফোকাস করতে পারে, তখন চারপাশের শব্দ হারিয়ে যায়। সে পৌঁছে যায় সেই কুচকুচে অন্ধকার ভয়েডে। সেখানে কেবল জল আর শূন্যতা। এল হাঁটতে শুরু করে। হঠাৎ সে দেখতে পায় বার্বকে, কিন্তু আমাদের জন্য অপেক্ষা ছিল এক হৃদয় বিদারক দৃশ্য। বারবার বেছে নেই, তার শরীর থেকে এক অদ্ভুত পোকা বা স্লাগ বেরোচ্ছে, আর তার দেহটি পচে জালের সাথে মিশে গেছে। ন্যান্সি ও পাশে এলের কান্নার আওয়াজ শুনে বুঝতে পারে সে তার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছে। এই দৃশ্যটি বার্বের পরিণতির এক চরম নিষ্ঠুরাটা ফুটিয়ে তোলে, কিন্তু তাদের হাতে শো করার সময় নেই। তাদের মূল লক্ষ্য এখন উইল। এল আরও গভীরে যায়। হঠাৎ সে দেখতে পায় ক্যাসল বায়ার্স, উইলের সেই নিজের হাতে বানানো কাঠের ঘড়ি। কিন্তু এটি আমাদের জগতের নয়, এটি সেই অন্ধকার জগতের ক্যাসল বায়ার্স। সেখানে উইল শুয়ে আছে, সে খুব দুর্বল, কাঁপছে, আর তার প্রিয় সেই গানটি গুনগুন করছে। এল উইলের কাছে গিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করে। সে বলে, উইল, তোমার মা আসছে, তুমি শুধু আর একটু ধৈর্য ধরো। উইল খুব ক্ষীণ স্বরে বলে, জলদি এসো, ও এখানে আসছে। ওপাশে জয়েস যখন এলের মুখ থেকে উইলের এই বার্তা শোনেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তারা এখন জানেন উইল কোথায় আছে, কিন্তু সমস্যা হলো তারা সেখানে পৌঁছাবেন কিভাবে? গেটি তো ল্যাবের ভেতরে। হপার এক ভারী সিদ্ধান্ত নেন। তিনি আর জয়েস মিলে ল্যাবের ভেতরে ঢুকবেন সেই গেট দিয়ে উইলকে উদ্ধার করতে। অন্যদিকে ন্যান্সি আর জনাথন সিদ্ধান্ত নেয় তারা দানবটিকে বায়ার্সদের বাড়িতে টেনে আনবে এবং তাকে ফাঁদে ফেলবে। তারা বাচ্চাদের সুরক্ষা দিতে চায়, কিন্তু বাচ্চারাও এখন আর ছোট নয়। হপার আর জয়েস যখন ল্যাবের গেটে পৌঁছান, সেখানে তাদের ঘিরে ফেলে বন্দুকধারী গার্ডরা। হপার কি উইলকে উদ্ধারের আগেই তারা ধরা পড়বেন, নাকি তাদেরকে দিতে হবে এর চরম মূল্য? পরবর্তী পর্বে শুরু হতে যাচ্ছে চূড়ান্ত লড়াই। এমন এক উত্তেজনা মুহূর্তের সাথে 7ম এপিসোড শেষ হয়। এবার চলে আসি চূড়ান্ত এপিসোড 8 নম্বরে। মন্টকের ভাগ্য আজ নির্ধারিত হতে যাচ্ছে। একদিকে হকিং ল্যাবরেটরি সেই অন্ধকার গেট, আর অন্যদিকে একদল মানুষ যারা তাদের সর্বস্ব দিয়ে লড়ছে একটি প্রাণের জন্য। আমরা দেখেছিলাম চিফ হপার আর জয়েস ল্যাবের ভেতরে বন্দী। ডক্টর ব্রেনার তার সেই শান্ত কিন্তু বিষাক্ত স্বরে জয়েসকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি কেবল উইলকে সাহায্য করতে চান, কিন্তু হপার জানেন ব্রেনারের আসল রূপ। হপার এক চরম ঝুঁকি নেন। তিনি ল্যাবের লোকেদের কাছে এলের অবস্থান বলে দেওয়ার বিনিময়ে উইলের খোঁজে সেই গেট দিয়ে ভেতরে যাওয়ার অনুমতি। হপার কি তাহলে বিশ্বাসঘাতকতা করল, নাকি এটিই ছিল উইলকে বাঁচানোর একমাত্র উপায়? শেষ পর্যন্ত হপার আর জয়েস সেই হ্যাজম্যাট স্যুট পরে প্রবেশ করেন আপসাইড ডাউনের সেই বিষাক্ত বাতাসে। এই অভিযানের মাঝেই আমরা প্রথমবার দেখতে পাই হপারের জীবনে সেই গোপন ক্ষত। হপারের মনে পড়ছে তার ছোট্ট মেয়ে স্যারার কথা। ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্যারা পার্কে খেলতে খেলতে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করে। সেটি ছিল মরণ ব্যাধি ক্যান্সারের শুরু। হপার তার মেয়ের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের বেডে স্যারার নিথর দেহ আর হপারের সেই হাহাকার তাকে একজন
বৃদ্ধস্ত মানুষে পরিণত করেছিল। আজ যখন সে উইলকে বাঁচাতে যাচ্ছে, তার মনে হচ্ছে সে যেন তার মৃত মেয়েকেই আর একবার ফিরে পাওয়ার লড়াই করছে। শুরু হয় স্ট্রেঞ্জার থিংসের সিজন 1 এর অন্তিম পর্বের সেই রক্তহীন করা অভিযান। এদিকে বায়ার্সদের বাড়িতে ন্যান্সি আর জোনাথান একাই দানবটিকে মারার জন্য ফাঁদ পেতেছে। তারা নিজেদের হাতে ক্ষত করে রক্ত দিয়ে দানবটিকে আকর্ষিত করার চেষ্টা করছে, কিন্তু হুট করেই সেখানে হাজির হয় স্টিভ। সে ন্যান্সির কাছে ক্ষমা চাইতে এসেছিল, কিন্তু সে জানতো না যে সে এক নরকের মুখে এসে দাঁড়িয়েছে। ন্যান্সি স্টিভকে বারবার চলে যেতে বলছিল, স্টিভ তো কোনো কথাই শুনছে না। ঠিক তখনই ঘরের আলো দপদপ করতে শুরু করে, দেওয়াল ফেটে বেরিয়ে আসে সেই মুখহীন বিভৎস দানব। স্টিভ প্রথমে ভয় পেয়ে পালিয়ে যেতে চাইলেও শেষ মুহূর্তে সে ফিরে আসে, সেখানে থাকা একটা পেরেক লাগানো ব্যাট হাতে নেয়। ন্যান্সি, জোনাথান আর স্টিভ তিনজনে মিলে দানবটিকে আগুনের ফাঁদে ফেলে দেয়। দানবটি আগুনে পুড়ে আর্তচিৎকার করতে করতে আবার অদৃশ্য হয়ে যায়। তারা ভাবে তারা হয়তো জয়ী হয়েছে, কিন্তু তারা জানতো না যে দানবটি আসলে তাদের ছেড়ে অন্য এক শিকারে মনোনিবেশ করেছে। তবে স্টিভ এখানে ভয় না পেয়ে ঠিকই ন্যান্সি আর জোনাথানের সামনে তার বীরত্বটা দেখায়, যেটা দর্শকদের আরো বেশি আকর্ষণীয় করে দেয়। এবার গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত শুরু হয় হকিং মিডল স্কুলে। বাচ্চারা একা, ডক্টর ব্রেনার আর তার বিশাল সেনাবাহিনী স্কুল ঘিরে ফেলেছে। তারা এলকে নিয়ে যেতে চায়, কিন্তু এল আজ আর সেই ভীতু মেয়েটি নেই। সে যখন করিডোর দিয়ে এগিয়ে আসে, তার চোখের সামনে ব্রেনারের সৈনিকরা তাকে থামানোর চেষ্টা করে। এল তার মনের সবটুকু রাগ আর শক্তি এক করে সৈনিকদের মাথা চুরমার করে দেয়। চারদিকে রক্তের বন্যা বয়ে যায়। এল যখনই তার ক্ষমতার সীমানা ছাড়িয়ে যায়, তার নাক দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে। এটি তার মস্তিষ্কের উপর প্রচণ্ড চাপের লক্ষণ। এল যখন ক্লান্ত হয়ে মেঝেতে পড়ে যায়, ঠিক তখনই ব্রেনার তাকে ধরতে আসেন, কিন্তু সে সময়ে স্কুলের দেওয়াল ভেঙে প্রবেশ করে সেই ডেমোগর্গান। সৈনিকদের রক্ত আর বন্দুকের শব্দ দানবটিকে আরও হিংস্র করে তুলেছে। ব্রেনার আর তার বাহিনী দানবটির আক্রমণের শিকার হয়, আর সেই সুযোগে বাচ্চারা এলকে নিয়ে কেমিস্ট্রি ল্যাবে পালিয়ে যায়। দানবটি এখন ল্যাবের দরজায়। মাইক এলকে বাঁচানোর শেষ চেষ্টা করে, কিন্তু সে জানে তাদের পালানোর আর কোনো পথ নেই। দানবটি ল্যাবের দরজা ভেঙে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়। এল ধীর পায়ে সামনে এগিয়ে আসে। সে বুঝতে পারে এই দানবটিকে শেষ করার জন্য তাকে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। সে মাইকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে শেষবারের মতো বলে, গুড বাই মাইক। এল তার দুই হাত বাড়িয়ে দানবটিকে দেওয়ালের সাথে গেঁথে ফেলে। সেই তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এক বিশাল চিৎকার দেয়, যা স্পেস টাইমকে ছিন্ন ভিন্ন করে ফেলে। তীব্র আলোর ঝলকানিতে দানবটি ছাই হয়ে বাতাসে মিশে যায়, কিন্তু তার সাথে সাথে এলও হারিয়ে যায় এক অজানায়। হপার হাহাকার করে এলকে ডাকতে থাকে, কিন্তু ল্যাবে এখন কেবল ধোঁয়া আর নিস্তব্ধতা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। একই সময় আপসাইড ডাউনের সেই লাইব্রেরিতে হপার আর জয়েস খুঁজে পান উইলকে। উইলের অবস্থা অত্যন্ত করুণ। তার মুখ দিয়ে একটা বিশাল সাপের মতো জীবন্ত নল বা টিউব তার ফুসফুসের গভীরে ঢুকে রয়েছে। হপার সেই নলটি টেনে বের করেন এবং উইলকে সিপিআর দিতে শুরু করেন। হপারের মনে পড়ছে তার মেয়ে স্যারার কথা, যাকে সে বাঁচাতে পারেনি। আজ সে কোনোভাবেই উইলকে নড়তে দেবে না। জয়েস চিৎকার করে উইলকে ডাকছেন। দীর্ঘ প্রচেষ্টার পর উইল শ্বাস নিতে শুরু করে। তারা তাকে নিয়ে ফিরে আসেন আমাদের পৃথিবীতে। উইল বেঁচে গেছে। মন্টক শহরের সেই অন্ধকার মেঘ সরে গেছে। এবার দৃশ্য পরিবর্তিত হয়ে 1 মাস পরের ক্রিসমাস ডেতে আসে। 4 বন্ধু আবার মাইকের বেসমেন্টে D&D খেলছে। উইল এখন সুস্থ। ওই বিধ্বংসী রাতের ঘটনার পর থেকে জয়েস আর উইলকে একা ছাড়ে না, তাই জোনাথান উইলকে বাসায় নিয়ে যেতে আসে। উইল খেলার জেদ করলে রাত বেশি হওয়ায় উইল না করতে পারে না। সে জোনাথানের সাথে বেরোচ্ছিল। তখন ন্যান্সি জোনাথানকে ক্রিসমাসের উপহার হিসাবে নতুন ক্যামেরা উপহার দেয়, যা তাদের মধ্যেকার এক নীরব আবেগের ইঙ্গিত দেয়। দেখা যায় ন্যান্সি আর স্টিভ এখনো একসাথেই আছে। হপার এখন শহরের হিরো, যদিও সে ল্যাবের সাথে কিছু একটা চুক্তি করেছে, যা আমাদের কাছে এখনো রহস্য। কি ভাবছেন, গল্প এখানেই শেষ হয়েছে? আসল গল্প এখনো বাকি। সবকিছু নরমাল মনে হলেও উইল যখন বাথরুমে হাত ধুতে যায়, সে হুট করেই কাশি দেয় এবং বেসিনে একটা ছোট অন্ধকার পোকা বা স্লাগ উগড়ে দেয়। এক মুহূর্তের জন্য বাথরুমের চারপাশ আবার সেই আপসাইড ডাউনের মতো অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। উইল বুঝতে পারে সে ফিরে এলেও সেই অন্ধকার জগৎ তাকে পুরোপুরি ছেড়ে যায়নি। ওদিকে হপার বনের মাঝে একটা কাঠের বাক্সে কিছু খাবার আর এগো ওয়াফেলস রেখে আসছে। তার মানে কি এল এখনো বেঁচে আছে? সবকিছু কেন যেন রহস্যপূর্ণ, তাই না? এ সব কিছুর উত্তর খুঁজতে হলে আপনাদেরকে দেখতে হবে স্ট্রেঞ্জার থিংসের পরবর্তী সিজন। সিরিজের পরবর্তী সিজনের ভিডিওর লিংক কমেন্ট বক্সে পিন করা রয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। এভাবেই শেষ হলো স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজন, কিন্তু রহস্যের আসল খেলা তো মাত্র